রাষ্ট্র সংস্কার কার্যক্রমে সহায়ক ভূমিকা পালনের অংশ হিসাবে টিআইবি ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার প্রস্তাব, আইনের খসড়া পর্যালোচনা এবং সুনির্দিষ্ট সুপারিশ প্রস্তাব করেছি, যার প্রতিফলন অনেক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত এবং উদ্যোগে প্রতিফলিত হয়েছে, যে কারণে আমরা সরকারকে এবং সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কমিশন সহ বিভিন্ন অংশীজনের প্রদত্ত যে যৌক্তিক সুপারিশমালাগুলো সেগুলো উপেক্ষা করা হয়েছে। টিআইবি এ বিষয়ে বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে বিভিন্ন আমাদের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন উদ্বেগ এবং আমাদের অবস্থান প্রকাশ করেছি। এই ধারাবাহিকতায় একটা সমন্বিত উপস্থাপনার জন্য আপনাদের সামনে হাজির করেছি। টিআইবি কয়েকটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং খাতের উপর যে আইনি সংস্কার হয়েছে সেটা কী ধরনের ঘাটতি হয়েছে, কতটুকু ইতিবাচক এবং যে ঘাটতি তার সম্ভাব্য প্রভাব ইত্যাদি সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে। এবং এর মধ্যে রয়েছে আমাদের 8টি প্রতিষ্ঠানের ক্ষেত্র: দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025, পুলিশ কমিশন অধ্যাদেশ 2025, মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ অর্থাৎ অডিট অ্যাক্ট 2025, রাজস্ব আইন ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ। এই 8টি অধ্যাদেশের উপর আমরা সুনির্দিষ্টভাবে ফোকাস করেছি। এর মধ্যে আমি শুরু করতে চাই, অবশ্যই আমাদের যে প্রাধান্য, টিআইবি সর্বোচ্চ প্রাধান্য যে জায়গা, তার মধ্যে সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধ। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ যেটি হয়েছে 2025, সেটি দিয়ে শুরু করতে চাই। এর মধ্যে ইতিবাচক দিক আছে। আমরা যেহেতু প্রতিটি অধ্যাদেশের ক্ষেত্রেই আমরা ইতিবাচক দিকগুলি তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু যতটুকু সম্ভব সংক্ষিপ্তভাবে। এর বাইরেও আছে, ইতিবাচক আছে, নেতিবাচক আছে, সারমর্ম এখানে। দুদকে কমিশন সদস্য সংখ্যা 3 থেকে 5 বৃদ্ধি করা হয়েছে, যেটা প্রস্তাব ছিল, যার মধ্যে একজন নারী কমিশনার এবং আইসিটি বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ইতিবাচক হিসেবে আমরা দেখতে চাই। দ্রুততর মামলা ও তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিধান যুক্ত হয়েছে। কমিশনকে সরাসরি মামলার ডাইরেক্ট এফআইআর করার ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশনের কর্মকর্তাদের পরিচয় গোপন রেখে গোপন অনুসন্ধান পরিচালনার জন্য সুস্পষ্ট বিধান রাখা হয়েছে। দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি কিংবা দেশে থাকা বিদেশিদের অন্য দেশের দুর্নীতির সঙ্গে বিদেশিরা অন্য দেশের দুর্নীতির সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের এখতিয়ার দুদককে তদন্ত কার্যক্রম বা মামলা করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনকে প্রদান করা হয়েছে। কমিশনের আর্থিক স্বায়ত্তশাসন বৃদ্ধি করা হয়েছে, তবে এক্ষেত্রে যদিও সমপর্যায়ের অন্য যে কমিশনগুলো আছে তাদের সমপর্যায়ের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়নি দুদকের ক্ষেত্রে। 6 মাস অন্তর কাজের প্রতিবেদন প্রকাশের একটা বিধান করা হয়েছে। কমিশনের কর্মকর্তাদের সম্পদ বিবরণী বাধ্যতামূলক করা হয়েছে, তবে প্রকাশ বাধ্যতামূলক করা হয়নি, যেটি আমরা চাই। ঘাটতির দিক থেকে দুদক অধ্যাদেশের দুদক সংশোধন অধ্যাদেশ 2025, এটা ঘাটতির দিক থেকে দুদক চেয়ারম্যান ও কমিশনের বাছাই কমিটিতে সদস্য হিসাবে জাতীয় সংসদে বিরোধী দলের প্রতিনিধি মনোনয়নের এখতিয়ার, যেটি হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট দলের অর্থাৎ বিরোধী দলের নেতা, সেটি না রেখে এটা দেওয়া হয়েছে স্পিকারের হাতে। ফলে বাছাই কমিটির কার্যকরিতা হ্রাস পাওয়ার ঝুঁকি হয়েছে, সরকারি দলের প্রভাব জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্নীতি বিরোধী সুশাসনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন একজন বাংলাদেশি নাগরিককে কমিটির সদস্য হিসাবে বাছাই কমিটির সদস্য হিসেবে মনোনয়নের দায়িত্ব প্রধান বিচারপতির হওয়ার কথা ছিল, সেটি ন্যস্ত করা হয়েছে রাষ্ট্রপতির নিকট। দুদকে জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত একটা প্রস্তাবিত পর্যালোচনা কমিটি, যেটি দুদক সংস্কার কমিশন করেছিল, আপনারা সকলেই বোধহয় জানেন, সেটি উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে, যদিও এই প্রস্তাবে সকল রাজনৈতিক দলের নিরবিচ্ছিন্ন সমর্থন রয়েছে এবং এই সম্পর্কে দুদক এবং সরকার উভয়ই সম্পূর্ণভাবে সম্মত বা অবহিত রয়েছেন। আমি এই বিষয়ে পরবর্তীতে আরেকটু কথা বলবো যখন সার্বিক পর্যবেক্ষণ উপস্থাপন করব। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। শর্টলিস্ট করা প্রার্থী যাদেরকে ছোট তালিকাভুক্ত করা হবে তাদের নামগুলো প্রকাশ করার প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল, যেটা দীর্ঘদিনের জনপ্রত্যাশাও ছিল। আমরা প্রতিবারই গণমাধ্যমের কাছ থেকে এই বিষয়গুলি প্রতিবেদন উত্থাপিত হতে দেখেছি, সেই প্রস্তাবনাটি রাখা হয়নি। এবং
সার্চ কমিটিকেও আগের মতোই নির্বাহী আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কাঠামোর মধ্যেই রাখা হয়েছে। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি মোকাবেলায় স্বতন্ত্র ইন্টিগ্রিটি ইউনিট যেটা প্রস্তাব করা হয়েছিল কমিশন কর্তৃক বা সংস্কার কমিশন কর্তৃক, এবং সেটা কোনো পদক্ষেপ গৃহীত হয় না এখনো পর্যন্ত। আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিতে যে ব্যর্থতা, সেটির ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেই। দুদকের সামগ্রিক কার্যক্রম, বিশেষ করে অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও মামলা মোকদ্দমার ক্ষেত্রে এন্ড টু এন্ড অটোমেশন অর্থাৎ সার্বিক পুরোপুরি যে ডিজিটাইজেশন করার কথা, সেটি উপেক্ষিত আছে। কমিশন নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে 15 বছরের সুপারিশ করা হয়েছিল, সেটি মানা হয়নি, 20 বছর রাখা হয়েছে। জনবল বৃদ্ধির সুপারিশ উপেক্ষিত হয়েছে। কর্মীদের জন্য ইতিবাচক নেতিবাচক প্রণোদনার যে প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করেছিলাম, সেটি উপেক্ষিত হয়েছে। বিশেষ করে দুদকের কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ এবং দিক নির্দেশনা সহ সুপারিশ দেওয়া হয়েছিল, সেটি উপেক্ষা করা হয়েছে। এবং আমরা শুধু যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জবাবদিহির কথা বলা হয়নি আমাদের সংস্কার কমিশনের প্রতিবেদনে। একই সাথে যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করার যে ব্যবস্থাপনা, অর্থাৎ একদিকে ইতিবাচক অন্যদিকে নেতিবাচক প্রণোদনা যে প্যাকেজ, সেটি কোনো বিবেচনায় আসেনি। দুদকের ঊর্ধ্বতন পদে বিশেষ করে প্রশাসনিক চাকরি থেকে নিযুক্ত আমলাদের সর্বোচ্চ সীমার একটা প্রস্তাব রাখা হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দুদক যে সমস্ত কারণে অকার্যকর, তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদক আমলাতন্ত্র কর্তৃক নিয়ন্ত্রিত, এবং সেটিকে নিয়ন্ত্রণের জায়গায় বা কমিয়ে আনার জন্য আমাদের একটা প্রক্রিয়া সহ পরামর্শ ছিল, সেটি উপকৃত হয়েছে। কোনো অপরাধ ঘটনে সংগঠনের সুনির্দিষ্ট তথ্য প্রাপ্তির সাপেক্ষে কমিশন কর্তৃক দ্বন্দ্বপূর্বক আবশ্যিক অনুসন্ধান করার যে বিধানটা ছিল, সেটি বাতিল করে সরাসরি এজাহার বিধান যুক্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে যে অনুরূপ ক্ষেত্রে অনাবশ্যকভাবেই আবার সেটিকে প্রধান কার্যালয়ের কাছে যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি যেটা বিকেন্দ্রীকরণ, সেটি করা হয়নি। এবং দীর্ঘসূত্রিত হবে এবং সারি পর্যায়ে দুর্নীতির যে দায়িত্ব নিয়ন্ত্রণের দায়িত্বপত্র যে আঞ্চলিক কার্যালয়গুলো, সেগুলো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। দুর্নীতির বিচারে আপোষ করার সুযোগ, কোনো ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা বা ক্ষতিপূরণ বা উভয়ই প্রদানে সম্মত হলে সাজা মার্জনার ঢালাও সুযোগ রাখা হয়েছে। এবং এটাকে আমরা মনে করছি, আপনাদের সাথে ইতিমধ্যে অনেকে বলা হয়েছে, প্রতিবেদন করেছেন আপনারা, এটা দুর্নীতির সুরক্ষা দেওয়ার জন্য একটা এই ধরনের ফ্লাড গেট তৈরি করবে। নিয়ন্ত্রণে কোনো মানদণ্ড অনুসরণ না করে সেটি করার ঝুঁকি সৃষ্টি হয়েছিল। এবং একই সাথে এটি আমরা স্বগৃহীত মনে করি, কারণ একই বিধানের একই অনুচ্ছেদের আলাদা একটি বিধানে বলা হয়েছে যে দুর্নীতির অপরাধ হচ্ছে অআপসযোগ্য, অথচ এখানে আপোষের সুযোগ রাখা হয়েছে, স্ববিরোধিতা। বেসরকারি খাতে ঘুষ দুর্নীতিকে আইনের আওতায় আনার সুপারিশ ছিল, যেটা আন্তর্জাতিক মানদণ্ড এবং আমাদের বাংলাদেশের যে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন, তার অঙ্গীকার অনুযায়ী যেটা করার বাধ্যবাধকতা আছে, সেটি করা হয় নাই, ব্যর্থ হয়েছে। এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখি, এখানে সুনির্দিষ্টভাবে আমাদের কাছ থেকে আমরা তাদের সরকারকে পারসুয়েট করতে পেরেছিলাম বা রাজি করাতে পেরেছিলাম যে এই বিষয়টি অন্তর্ভুক্ত হবে। তখন সুনির্দিষ্টভাবে কী লিখিত হবে, কীভাবে সংজ্ঞায়িত করা হবে, সেটিও আমাদের কাছ থেকে পরামর্শ চাওয়ার প্রেক্ষিতে আমরা দিয়েছিলাম, কিন্তু সেটি তারা স্বীকার করেছিলেন, কিন্তু সেটা রাখা হয়নি। পুলিশ কমিশন অধ্যাদেশের দিকে যাই। এটা হচ্ছে আইনের ঘাটতি। এখানে এই অধ্যাদেশে ইতিবাচক কিছু নেই, অ্যাবসলিউটলি নাথিং। এটা কোনো পারপাস সার্ভ করবে না। কয়েকটা দৃষ্টান্ত, পুলিশ কমিশন অধ্যাদেশে স্বাধীন নিরপেক্ষ পুলিশ কমিশনের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটাকে পদদলিত করে এমনকি স্বাধীন ও নিরপেক্ষ শব্দগুলোও ব্যবহার করা হয় নাই আইনে, অধ্যাদেশে। শুধুমাত্র এটি সংবিধিবদ্ধ সংস্থায় কথাটা বলা হয়েছে। একই সাথে এর গঠন, কার্যপরিধি, প্রক্রিয়া ও কার্যপ্রক্রিয়া সংক্রান্ত বিধানসমূহ এমনভাবে সাজানো হয়েছে যা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশ ও সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। আপনারা জানেন জাতীয় ঐক্যমত্য কমিশনের পুলিশ সংস্কার বিষয়ে একটি মাত্র প্রস্তাবনা ঐক্যমত্য হয়েছে, সেটা পুলিশ সংস্কার কমিশন, স্বাধীন পুলিশ সংস্কার কমিশন, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অর্থাৎ সরকার মানে জাতীয় জুলাই সনদের যে মৌলিক পরামর্শ সুপারিশগুলো বা মৌলিক অঙ্গীকারগুলো সরকার নিজেই সেগুলোকে লঙ্ঘন করেছে।
অন্যদিক থেকে এই অধ্যাদেশের বলে পুলিশ কমিশন যদি গঠিত হয় তবে তা হবে সম্পূর্ণভাবে অবসরপ্রাপ্ত পুলিশি ও প্রশাসনিক আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যা এ ধরনের কমিশনের যে মৌলিক উদ্দেশ্য তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হবে। পুলিশ কমিশন গঠনে পুলিশ কমিশনের সদস্য হিসেবে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গ্রেড 1-এর এবং একজন সাবেক পুলিশ সদস্য গ্রেড 1 তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং সাবেক পুলিশ সদস্যকে কমিশনের সদস্য সচিবের কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এখানে আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের যে কমিশন আছে, বাংলাদেশের কোনো কমিশনে কিন্তু সদস্য সচিব নির্ধারিত নাই। কোনো কমিশনের সদস্যরা কোন পদের কোন পর্যায়ে সরকারি কর্মকর্তার থেকে আসবেন সেটা নির্ধারিত নাই, এক্ষেত্রে করা হয়েছে। সদস্য সচিব উল্লেখিত কোনো কমিশনে নেই, থাকে না পৃথিবীর কোনো দেশে। কমিশনের সচিব থাকে। সচিব কমিশনের কর্তৃত্বাধীনে বা কমিশনের নজরদারিতে কমিশনের অধীনে রিপোর্টেবল হয়ে কাজ করবেন। কমিশন যদি চায় সচিব কমিশনের কার্যক্রমে কমিশনের সভায় অংশগ্রহণ করতে পারেন, কিন্তু সেখানে তিনি কমিশনারদের সমপর্যায়ে পদমর্যাদা পাবেন না, কিন্তু এখানে সেটা করা হয়েছে। যার ফলে কমিশনের যে সম্ভাব্য যে যতটুকু সম্ভাবনা হতে পারত সেটাও নির্মূল করা হয়েছে এবং কমিশনের ফলে কমিশনের যিনি চেয়ারম্যান হবেন, যাকে আপিল বিভাগের বিচারকের মর্যাদা দেওয়া হয়েছে, তার এবং অন্য কমিশনারদের পদমর্যাদাকে খর্ব করা হয়েছে, মনে করি পদদলিত করা হয়েছে। যে এই সদস্য সচিবের কনসেপ্টটা হচ্ছে যে এই পুলিশ প্রস্তাবিত পুলিশ কমিশনকে সিভিল এবং পুলিশি আমলাতন্ত্রের সম্পূর্ণ কর্তৃত্বাধীনে রাখার একটা পায়তারা, এর বেশি কিছুই নয়।